রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে একাট্টা এনসিপি। বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ, ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা জোরদার, আটক 4। চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু স্বাস্থ্য মন্ত্রণালয়ের, বেঁধে দেওয়া হচ্ছে 260টি ওষুধের দাম। এবং সিলেটের বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু উত্তোলন, রক্ষা পাচ্ছে না রাতের গুল, প্রতিবাদ করলে চলে নির্যাতন। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। রাজনীতির মাঠে ইতিমধ্যে দৃশ্যমান দুটি জোট। বিএনপির সাথে আছে গণতন্ত্র মঞ্চের 6টি দল ও 12 দলীয় জোট সহ সমমনা দলগুলো। আর জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট। বিশ্লেষকরা বলছেন, দুই জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে তৃতীয় জোট করতে পারে এনসিপি। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কয়েকদিন আগের বিএনপির শীর্ষ এই নেতার বক্তব্যে স্পষ্ট জামায়াত ও বিএনপির জোট হচ্ছে না আসন্ন নির্বাচনে। তবে এবার ধানের শীর্ষের সঙ্গী কারা সেটির আভাস মিলেছে। দেশটি আমাদের সকলের। সপ্তাহখানেক আগে 2 ধাপে 42টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে জোটবদ্ধ নির্বাচন ও পরবর্তীতে ঐকমত্যের জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে আন্দোলন, নির্বাচন, সরকার গঠন সবকিছুতেই তারা তার যে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সাথী যারা আছে তাদেরকে নিয়েই করবেন বলে তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন। আমরা এটাই বিশ্বাস করতে চাই। এর মধ্যে 6টি রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ রয়েছে বিএনপির জোটে। আর আগে থেকে 12 দলীয় জোট তো আছেই, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ধানের শীষ নিয়ে। আমাদেরকে বলছেন যে আপনারা প্রস্তুতি নেন, নির্বাচনের অতীতে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি, জোটবদ্ধ নির্বাচন করব, জোটবদ্ধ সরকার গঠন করব, এটা উনি আমাদেরকে বলে, এটা উনি সবসময় বলছেন। বিএনপির সাথে অতীতে আন্দোলনে যেমন ছিলাম, এই নির্বাচনেও আমরা একসাথে থাকব এবং একই প্রতীক নিয়ে, বিএনপির যে প্রতীক ধানের শীষ নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এখন কতগুলি সিট বা কিছু সেইগুলি নিয়ে আলাপ হয় নাই এখন। এদিকে জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট, যেখানে থাকতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য জোট ও নেজামে ইসলামের মতো দলগুলো। মতপার্থক্য ভুলে ভোটের মাঠে এবার সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের অপেক্ষায় তারা। ইসলামী সংগঠনগুলোর মধ্যে যে ছোটোখাটো বিষয়ে যে মতপার্থক্য আছে, এটা এখানে খুব একটা কার্যকর হবে না। হ্যাঁ, তবে এই সমস্ত বিষয়কে কোনো দল, কোনো গোষ্ঠী উস্কে দেওয়ার চেষ্টা করবে, তারা এবার সুবিধা করতে পারবে না। একটা পোলারাইজেশন হবে এবং ইসলামের পক্ষের শক্তিটা একটা বড় রকমের শক্তি নিয়ে মাঠে নামবে। তবে এই দুই জোটের সাথেই লিয়াজও রয়েছে কোনো দলের, যারা জোটের বাইরে বিকল্প শক্তি হিসেবে কাজ করতে চায়। এখন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের স্পিরিটের জায়গাটা হচ্ছে যে বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরার জন্য আমরা এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। ধর্মভিত্তিক দলগুলোর জোট কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রিক জোটের মধ্যে যাওয়ার আমাদের চিন্তাভাবনা নাই। এরকম জাতীয় জায়গা থেকে কোনো বোঝাপড়ার ভিত্তিতে কোনো জোট হয় এবং যদি কোনো রাজনৈতিক মেরুকরণ হয়, সেক্ষেত্রে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দৃশ্যমান এই দুই জোটের বাইরে হতে পারে আরেকটি জোট, যার নেতৃত্ব দেবে এনসিপি। 3টে রাজনৈতিক শক্তির মধ্যে 2টো রাজনৈতিক শক্তি যদি জোটবদ্ধ হয়, তৃতীয় যে শক্তি সেও নিশ্চয়ই চেষ্টা করবে একটা জোটবদ্ধ হওয়ার জন্য, যাতে করে তার শক্তিও কিছুটা বাড়ে। আবার এমনও হতে পারে যারা বিএনপি জোটে যেত বা যারা জামাতের জোটে যেত, তাদের কেউ মিলে এনসিপির সাথে মিলে একটা তৃতীয় জোট হতে পারে। আর রাতের ভোটও
আমিডামি নির্বাচনের বৈধতা দেয়া দল জাতীয় পার্টির অবস্থান বরাবরের মতোই অস্পষ্ট। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সব লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। তার মূল দায়িত্ব একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা। নির্বাচনের পরে সরকারের থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানান অধ্যাপক ইউনূস। এ সময় শেখ হাসিনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে লড়াই যাবে না বাংলাদেশ, তবে সেখানে বসে বাংলাদেশকে যেন অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। We don't need reform. We don't need the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problems. My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote, because our voters couldn't vote for the last 15 years. Everybody participating in it. I said it should be like a fair, a village fair, so have fun. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1975 সালের এই দিনে তাকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও হত্যা করা হয় তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, তার স্ত্রী সুলতানা কামাল, মেঝো ছেলে শেখ জামাল, তার স্ত্রী রুজি জামাল, ছোট ছেলে শেখ রাসেল এবং ছোট ভাই শেখ আবু নাসেরকে। ওই রাতে বঙ্গবন্ধুর বাড়ির আক্রমণের পাশাপাশি শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রব সেরনিয়াবাতের বাসাতেও আক্রমণ হয়। নিহত হন শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি। আব্দুর রব সেরনিয়াবাত তার 14 বছর বয়সী মেয়ে বেবি, 12 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি বাবু, ভাতিজা শহীদ সেরনিয়াবাত, ভাগ্নে আব্দুল নঈম খান রিন্টু, 3 অতিথি এবং 4 জন গৃহকর্মী। এদিকে 15 আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে 4 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে উৎসুক জনতা। পরে তাদের হেফাজতে নেওয়া হয়। ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রাতে ধানমন্ডি 32 নম্বর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, 15 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য তারা অবস্থান নিয়েছেন। পুলিশ জানায়, নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতাকারী, সন্ত্রাসী বা ওই যে ছিনতাইকারী সন্দেহ আমাদের কাছে বলছিল, যখন দেখি যে মারামারি হচ্ছিল, পরে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি। আমরা যাচাই বাছাই করে যদি ওইরকম ছিনতাইকারী বা এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা ছেড়ে দেবো। আর যদি দেখি যে এরকম আসলে তারা ছিনতাইকারী বা অন্য কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে সিলেটের পর্যটন এলাকার লুট হওয়া পাথর নিয়ে যখন এত হইচই, তখন বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে যত্রতত্র প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে অনেকের ঘরবাড়ি ও সংরক্ষিত এলাকা। আইনি নিষেধাজ্ঞা থাকলেও সিলেটের বালু মহলগুলোতে অবৈধ লুটপাটে জড়িতদের ধরতে প্রশাসনিক গাফিলতিকে দুষছেন পরিবেশ কর্মীরা। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। শিল্পে প্রতিদিন যে বালু ব্যবহার করা হয় তার অধিকাংশই সরবরাহ হয়ে থাকে সিলেট অঞ্চল থেকে। বিশেষ করে সিলেটের গোয়াইন, সারি, পিয়াইন, হবিগঞ্জের খোয়াই আর সুনামগঞ্জের জাদুকাটার বুক চিরে যে বালু উত্তোলন করা হয় তা কেবল নির্মাণ শিল্পের জন্যই নয়, বরং জীবিকার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। কিন্তু এই অর্থনৈতিক শক্তির পিছনে রয়েছে নানান অব্যবস্থাপনা, পরিবেশগত ঝুঁকি এবং সিদ্ধান্তহীনতার নানান ঘাটতি।
সিলেটের খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া বন্ধ ঘোষণা হলেও এখনও বিভিন্ন স্থানে চলছে প্রকাশ্যে বালু উত্তোলন। প্রশাসনের তোয়াক্কা না করেই জেলার লালাখাল, পিয়াইন, ধলাই সহ বেশিরভাগ বালু মহলের একই অবস্থা। অনেক পরিশ্রম আর মনে করেন কাজ না করলে তো চলার মতন কোনো প্রসেস। জায়গাতে চাঁদা দেওয়া লাগে, চাঁদা দেওয়ার কারণে আমরা বালু তুলতে পারি না। বালু খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সংরক্ষিত জলারবন, রাতারগুলো। পাশাপাশি অবৈধভাবে বালু তোলার ফলে অনেকেই হারাচ্ছেন ঘরবাড়ি। প্রতিবাদ করলে শিকার হতে হচ্ছে নির্যাতনের। তারা অবৈধভাবে ডেজার মেশিন দিয়া বালু উত্তোলন করে অবৈধভাবে কোনো লিজও নাই। 100 ফুট ভিতরে আছিল বাঙ্গিয়া ইটাত অনেক গাছাই নাছিল, গাছ বিরিক সব বাঙ্গিয়া লইয়া যায়। বাচ্চারা চোখ মাইতে পারে না, আমরাও অশান্তি জানি না, সারা লাইট পূজা করতে লাগে। তারা যদি নিষেধ বাধা দেয়, তারা আরো কি লাইটল বাইটল এগুলা দেখানির পরে আমরা তো মনে করেন মাইট দর করার বয়ে আমরা আর যাই না। পরিবেশবাদীরা বলছেন এই অনিয়মে পরিবেশের সাথে হুমকির মুখে পড়ছে স্থানীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পুরো জেলা দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন তারা। অবৈধ জায়গা থেকে বালু উত্তোলন করে তারা এখানে সরকারকে কোনো রূপ ট্যাক্স দেয় না, কিন্তু তারা বালু উত্তোলন করে যাচ্ছে। এই বালু উত্তোলন করার ফলে তারা যে আর্থিকভাবে লাভবান হয় সেই টাকার একটা অংশ তারা প্রশাসনের পিছনে খরচ করে। আপনি দেখেন আমরা লুটপাট এগুলো ছেড়েই দিলাম, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে বালু উত্তোলন করা হয় সেখানে আপনি দেখবেন যে এই যে কটা টাকা আমরা রেভিনিউ হিসেবে পাচ্ছি এর চেয়ে অনেক অনেক গুণ বেশি আমরা ক্ষতির শিকার হচ্ছি। তবে বালুমহালের নৈরাজ্য বন্ধে কাজ চলছে বলে জানান জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার। অবৈধভাবে বালু তোলা যাবে না, এটি যেভাবে আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এই অঞ্চলে তেমন হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনেছি যে অবৈধ বালু উঠাচ্ছে, এগুলাকে আমরা কঠোর হস্তে দমন করতে হবে। বালুমহাল ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল অনিয়ম এবং বিশৃঙ্খলা। তবে সঠিক তদারকি আর নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে পারলে শুধু পরিবেশ নয় বরং আর্থিকভাবেও উপকৃত হওয়া সম্ভব। পাশাপাশি সরকারের বাড়বে বৈধ উপায়ে রাজস্বের পরিমাণ, তৈরি হবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এই বালু শিল্প। গুলজার আহমেদ, এখন সিলেট। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর উদ্ধারে আজও অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, অভিযানের সবশেষ পরিস্থিতি কি এবং কি পরিমাণ পাথর জব্দ করা হয়েছে এখন পর্যন্ত বিস্তারিত জানাবেন। সাহাব, আপনি জানেন যে আজকে কিন্তু সেই তৃতীয় দফা যে পাথর লুট হওয়া পাথর উদ্ধারের কাজ কিন্তু চলছে এবং গত বুধবার রাত থেকেই সেটি চলমান ছিল। বুধবার রাতভর চলেছে, কালকেও আমরা 24 ঘন্টাই দেখেছি সেটি চলমান ছিল। আজকেও আমরা সেই একই চিত্র দেখতে পাচ্ছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত ট্রাকের সারি এবং সবগুলোতেই কিন্তু পাথর বোঝাই। তবে একটি কথা এখানে রয়েছে, সেটি হচ্ছে যে সেগুলো এলসির পাথর নাকি সেগুলো আসলে সেই ভোলাগঞ্জের সাদা পাথর, সেটি কিন্তু নিশ্চিত করবে এখানকার প্রশাসন। তবে সকাল থেকে প্রশাসনের অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্ভবত না থাকায় ওনার কিন্তু এখনও তল্লাশিটি ওইভাবে হচ্ছে না। তবে সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং ট্রাকগুলো আটকে রাখা হয়েছে। তো আমি আরেকটা জিনিস জানাতে চাই আপনাকে, যে সেই যে বুধবার রাত থেকে চলমান সেই উদ্ধার কার্যক্রম, সেই উদ্ধার কার্যক্রমে কিন্তু মোটামুটি ৭৯,০০০ ঘনফুট পাথর কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সেগুলো কিন্তু আবার পুনরায় ফেলার যে সাদা পাথর পর্যটন স্পটে ফেলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখনো চলমান রয়েছে। কালকে আমরা সারাদিন দেখেছিলাম সেই পুনঃস্থাপন কার্যক্রমের অংশ এবং আজকেও সেটি কিন্তু চলছে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকালকে যখন এখান থেকে প্রায় ৫২,০০০ ঘনফুট পাথর পাওয়া যায়, তার পাশাপাশি কিন্তু ঢাকাতেও ড্যামরাতে আমরা শুনে জাতীয় গণমাধ্যমে দেখানো হয়েছে যে এখানেও পাথর জব্দ করা হয়েছে এবং সেগুলোও আমরা শুনেছি যে আবার সেই সাদা পাথরে নিয়ে আসার বা পুনঃস্থাপনের প্রক্রিয়া চলমান থাকবে। তবে এখানে একটি অভিযোগ আমরা এখানে এসে পেয়েছি, যারা এখানকার পাথর শ্রমিক যারা রয়েছেন, তারা পরিবহন শ্রমিক যারা রয়েছেন, সেই পরিবহন
খনন শ্রমিকরা বলছেন যাদের কাছে কাগজপত্র রয়েছে, যারা এলসির পাথর বা আমদানি করা পাথর বহন করছেন, তাদেরকে যেন যথাসময়ে ছেড়ে দেওয়া হয়। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা দেখেছি যে লাইনের মধ্যে তারা ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকতে এবং প্রখর রোদের মধ্যে এবং বৃষ্টির মধ্যে ভিজে তারা কিন্তু সেই কাজগুলো করছেন। এবং তারা বলছে তাদের দাবি হচ্ছে যে তাদের যদি কাগজপত্র বৈধ থাকে বা তাদের পাথর যদি আমদানি করা থাকে, তবে যেন তাদেরকে সেগুলো চেক করে বা তাদেরকে সেগুলো যেন প্রক্রিয়া অনুসারে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারা বলছেন যে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এলসির পাথরও আটকে রাখা হচ্ছে বা সাদা পাথর অনেক সময় ছেড়ে দেওয়া হচ্ছে। এইসব নানা বিষয় কিন্তু তাদের কথার মাধ্যমে আমরা একটু আগে শুনলাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন, স্থানীয় প্রশাসনের এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ম্যাজিস্ট্রেট বা কাউকে দেখতে পাইনি আমরা। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলছেন হয়তো বা কিছুক্ষণের মধ্যে এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু আসবেন এবং আবারও সেই তল্লাশিগুলো কিন্তু বা যে অভিযান, সেই অভিযান কিন্তু তার গতি মতো চলবে। তো এই ছিল আসলে সিলেটের সাদা পাথরের যে লুট হওয়া পাথরের অভিযান থেকে আমার কাছে সবশেষ। ভোলাগঞ্জের পাথর উদ্ধার অভিযান নিয়ে সবশেষ তথ্য জানাতে সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। বেশিরভাগ জায়গায় পদ্মার পানি বাড়লেও টানা 48 ঘন্টা পর বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবেছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের বাঁধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। প্রথমে যেতে চাই সোহানের কাছে। পানিবন্দী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সাহাব, আমরা সকাল থেকে পানিবন্দী মানুষের এলাকায় 4 নম্বর বাঁধ যে এলাকা আছে এখানে অবস্থান করছি। আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি এই যে আমবাগান রয়েছে, আমবাগানের পাশে মূলত একটি গ্রাম রয়েছে। এখানে প্রায় 5000 লোকের বসবাস। এই 5000 লোকের মধ্যে প্রায় 3000 লোকের বসত বাড়ি ইতিমধ্যে ডুবে গিয়েছে। তারা বাসা থেকে বাইরে আসতে হলেও তাদেরকে নৌকো করে নিয়ে আসতে হচ্ছে। এক্ষেত্রে বলাই যায় যে তারা গত 10 দিন ধরে পানিবন্দী। এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন তারা এসে তদারকি করছেন এবং শুকনো খাবার, সুপ্রিয় পানি এসে বিতরণ করে গিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন গত 24 ঘন্টায় এই পদ্মা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে, এতে আর বন্যার সংখ্যা নেই বলে আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে বলে রাখি, এখন বর্তমানে যে পানি পদ্মায় প্রবাহিত হচ্ছে এটি বিপদসীমার প্রায় 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এইখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা বলছেন এখানকার যে কৃষি জমি আছে বেশিরভাগই ডুবে গেছে। এই ডুবে যাওয়ার কারণে যে ধান, অন্যান্য ফসল ছিল তা পচে নষ্ট হচ্ছে। ধানের কি বলি কয়েকদিন আগে শীষ ফুটেছে, এই শীষগুলো মূলত পচে নষ্ট হচ্ছে। তারা এই ধানগুলো গরুকে কেটে নিয়ে এসে খাওয়াচ্ছেন। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি, কিছুদিন আগে আম বাগানটিতে আম ছিল, এই আম বাজারে বিক্রি করেছেন, কিন্তু আগামীতে মূলত এই বাগান থেকে আম পাবেন কিনা কৃষকরা শঙ্কায় আছেন। সাহেব, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের 4 নম্বর বাঁধ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। এবারে যুক্ত হচ্ছে পলাশের সাথে। কুষ্টিয়ায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত কেমন জানাবেন বিস্তারিত। যে পুরো এলাকা কিন্তু আসলে এখন পানিবন্দী অবস্থা। এই পানিবন্দী অবস্থা থাকার কারণে কিন্তু অর্ধ লক্ষ মানুষ কিন্তু এখন পানিবন্দী। এই পানিবন্দী থাকার কারণে কিন্তু এই যে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতে পারছে না এবং যেতে হলে কিন্তু যে ডিঙি নৌকা, সেই নৌকা আমার পিছনে দেখছেন এরকম ডিঙি নৌকা সহ আসলে তারা নিয়ে আসলে পারাপার হচ্ছেন এবং তারা যে এবং অসুস্থ হলে কিন্তু তারা সেই জায়গা হাসপাতাল, স্থানীয় যে হাসপাতাল সেই হাসপাতালগুলোতে যাচ্ছেন। এবং এই নিয়ে আমি কথা বলেছি কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে এই যে পানিবন্দী যারা রয়েছেন তাদেরকে শুকনো খাবার সহ অন্যান্য যে খাবার সেগুলো কিন্তু তারা এরই মধ্যে তারা বিতরণ করেছেন। তবে বাস্তব চিত্র কিন্তু উল্টো। আমি ঘুরেছি যে এই যে পানিবন্দী যে 2 ইউনিয়নের যে এলাকা, বিভিন্ন এলাকায় ঘুরেছি। আমি চিলমারি বাজার এলাকায় ঘুরেছি, সেখানেও আমি কথা বলেছি। সেখানকার তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের যে ত্রাণ যে সহায়তা সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে
পৌঁছায়নি, এরকম আসলে বিষয়। তবে এই নিয়ে তারা কিন্তু বেশ অসন্তোষ আসলে প্রকাশ করেছেন। এই যে এতে কিন্তু আমরা এই যে 20টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু যে এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং সবচেয়ে যে বিপাকে পড়েছেন কিন্তু আসলে যে শিশু এবং যে গবাদি পশুর যে খাদ্য যে ঘাটতি সেটি আসলে বেড়েছে, এবং সেটি কিন্তু এটি কিন্তু আসলে একটি সমস্যা আসলে রয়েছে। এছাড়াও যে শিশুরা কিন্তু তারা কিন্তু বাড়ি থেকে বের হতে পারছেন না। এই সবগুলা একটা দুর্বিষহ যে নির্ঘুম আতঙ্ক কিন্তু আসলে দিন কাটছে যে এই 2 ইউনিয়ন বাসীর। এছাড়াও একটু বলে রাখি যে এই নিয়ে আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ত্রাণ সহায়তার যে বিষয়টি সেটি পর্যায়ক্রমে আসলে সব এলাকাতেই পৌঁছাবে, এবং খুব দ্রুত সময় এরই মধ্যে নির্দেশনা উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ত্রাণগুলো আসলে পৌঁছে যাবে বলে তিনি জানিয়েছেন। আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমানের সাথে। তিনি বলছেন যে এই যে পানি বাড়ার কারণে কিন্তু যে নদী পার এলাকা কিন্তু যেগুলো ঝুঁকিপূর্ণ যে এলাকা, সেই এলাকাগুলো কিন্তু বাড়তি নজরদারি রাখা হয়েছে, এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা মাঠ পর্যায়ে কিন্তু তারা কাজ করছেন। এছাড়া কৃষি জমি কিন্তু অনেকটা আসলে তারা ডুবে গেছে, এবং সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু অনেক বেশি আসলে রয়েছে। এই ছিল সর্বশেষ। সাহাব, ওষুধ ও হার্টের রিং এর দাম কমানোর পর আরও কিছু কল্যাণমুখী পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম শিগগিরই বেঁধে দেওয়ার পাশাপাশি সরকারি হাসপাতালে চাহিদার 80% ওষুধ সরকারিভাবে সরবরাহের কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মেডিকেল শিক্ষার মান বাড়াতে মেডিকেল কলেজে আসন সংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোজাহিদ শুভ। বাংলাদেশে স্বাস্থ্য খাতের সমস্যা সীমাহীন। সেই সমস্যা মোকাবিলার চেষ্টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের দাবি কিছু সমস্যা সমাধান তারা করতে পেরেছেন। সম্প্রতি হার্টের 10 ধরনের করোনারি স্টেন্টের দাম 3 থেকে 88,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা কার্যকর হবে 1 অক্টোবর থেকে। একইভাবে 33 প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে সরকার। দাম কমানোর হার 50% পর্যন্ত। শিগগিরই 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানোর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ইডিসিএল যেহেতু সক্ষমতা ছিল না, ওরা এই যেইটুকু ওষুধ তারা নিজেরা তৈরি করতো, ওইটুকু বাদে বাকিটা প্রাইভেট সেক্টর থেকে কিনতো। তাইলে সেই ওষুধের দাম সে আবার যখন হাসপাতালকে দিত আর একটু বেশি দামে চলে যাচ্ছে, কারণ তার তো প্রকিউরমেন্ট খরচ আছে। এখন কি তার কোনোটাই করতে হবে না, পুরো খরচটাই তার বেঁচে যাবে। সে নিজে প্রোডাক্ট করবে, সেটা হাসপাতালে দিবে। সরকারি হাসপাতালে মোট চাহিদার 80% ওষুধ সরকারিভাবে সরবরাহের লক্ষ্যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানিকে ঢেলে সাজাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও কিছু ওষুধের দাম আমরা ফিক্স করে দেব, সেটা বেসিক ওষুধ, সেটা আমরা ধরে নিচ্ছি 260 কিংবা 255 মতন হবে। এখন আমরা এগুলো কাজের মধ্যে আছি। WHO আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমরা একেবারে আইনগতভাবে নিয়মবিধি মেনে আমরা এগুলো করব। অসংখ্য মানহীন মেডিকেল কলেজের প্রভাব ইতোমধ্যেই পড়েছে স্বাস্থ্য খাতে। মেডিকেল কলেজের মানোন্নয়ন তথা দক্ষ ও মানবিক চিকিৎসক গড়তে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সিট কমিয়ে দিতে সরকারি এবং একইভাবে বেসরকারি, তার জন্য আমরা কিছু মার্কস ইন্ডেক্স আমরা তৈরি করেছি। সেই অনুযায়ী কোনটা কমাবো আমরা এখনো জানি না, কিন্তু আমরা কমাবো, এটা ঠিক। আমরা সরকারিও কমাবো, বেসরকারিও কমাবো, এবং কোন মান উন্নয়নের জন্য। যুগ যুগ ধরে পদোন্নতির বঞ্চনা নিয়ে অভিযোগ চিকিৎসকদের। সেই সংকট কাটাতে দেশের ইতিহাসে 10,000 চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকরের কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। আমাদের জনবলের সমস্যা আছে, আপনারা জানেন, অপূর্ত শূন্য পদ আছে, অনেক কিছু আছে, কিন্তু এই বাল্কটা যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা পৌঁছে দিতে পারি, তো আমরা কিন্তু আপনারা জানেন ছুটির দিনেও আমরা প্রমোশন নিয়ে কাজ করছি ম্যাডামের নির্দেশে। এদিকে আগামী 12 অক্টোবর থেকে 9 মাস থেকে 15 বছর বয়সীদের টাইফয়েডের টিকা দেবে সরকার। 18 দিনের ক্যাম্পেইনে প্রথমবার 5 কোটি শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেবার সিদ্ধান্ত সরকারের।
কারণ এই বাচ্চাগুলো বাদ পড়ে গেলে তো আসলে হয়তো আমারই ভাগ্না ভাগ্নি নাতি নাতনি এরাই বাদ পড়ে, সুতরাং এখানে সবারই কাজ করে সুযোগ আছে। তবে সরকারি হাসপাতালে জনবলের তীব্র সংকট, বেসরকারিতে সেবায় উচ্চমূল্য, পরীক্ষা নিরীক্ষার মান নিয়ন্ত্রণ, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্তোষজনক ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ আছে। 10 থেকে 20 পর্যন্ত, মানে 10 দিনের মতো। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। রাজধানীর বাজারে চড়া সবজির দর, সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, সবজির দরদাম জানাবেন আমাদের এবং একই সাথে দাম বাড়ার কারণ কি সেটা বলবেন এবং বিক্রেতারা এ নিয়ে কি বলছেন। শ্রাবণের শেষ দিনে রাজধানীর কারওয়ান বাজারে সবজিতে ঠাসা, তবে দাম নিয়ে অস্বস্তিতে রয়েছে। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। আমরা যদি আপনাদের এখন একটু দেখাই যে রাজধানীতে সবজিতে কোনো ধরনের কমতি নেই, তবে প্রতিটা সবজি কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। এখানে আপনার বরবটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। পটল গত সপ্তাহে যেটি ছিল 70 টাকা, সেটি বেড়ে এখন দাঁড়িয়েছে 100 টাকা। করল্লা কিনতে হলে গুনতে হচ্ছে এখন আপনার 90 থেকে 110 টাকা পর্যন্ত। বেগুন আপনার কিনতে হচ্ছে 110 টাকা, তবে গোল বেগুন যেটি সেটি আছে হচ্ছে 140 থেকে 200 টাকা কেজি দরে। টমেটো কিনতে গুনতে হচ্ছে আপনার 110 থেকে 150 টাকা পর্যন্ত। গাজর বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। আপনার ঝিঙা, ঢেঁড়স, শসা, টমেটো সব কিছুরই দাম, প্রতিটা সবজির দাম আপনার 30 থেকে 50 টাকা কেজি দরে। মিষ্টি কুমড়া কিনতে গুনতে হচ্ছে আপনার 50 টাকা কেজি দরে। চাল কুমড়া আপনার প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। তবে বাজারে পর্যাপ্ত পরিমাণে আপনার শাক সবজি পাওয়া যাচ্ছে। আপনার শাক প্রতি আটি আপনার 10 থেকে 15 টাকা পর্যন্ত কিনতে গুনতে হচ্ছে। বরবটি গুনতে হচ্ছে আপনার 100 টাকা, মিষ্টি কুমড়া 50 টাকা, চাল কুমড়া 50 টাকা এবং আপনার কিছু বাঁধাকপি এবং ফুলকপিও আমরা দেখতে পাচ্ছি। এই বাঁধাকপি আর ফুলকপি যেটি আপনার 70 থেকে 100 টাকা প্রতি পিস গুনতে হচ্ছে। আর আপনার গত সপ্তাহে যে ব্রয়লার মুরগির দাম ছিল হচ্ছে আপনার 170 টাকা, সেটি এখন দাঁড়িয়েছে 180 টাকা কেজি দরে। আর সোনালী মুরগি কিনতে হলে গুনতে হচ্ছে প্রতি কেজি 320 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। সাহাব, এই ছিল কারওয়ান বাজার থেকে সবশেষ। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে ময়মনসিংহে বাড়তি সবজির দাম, আর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সরবরাহ কম ইলিশের। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বাড়তি 50 টাকা। বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেসুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ ও চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। প্রথমে যেতে চাই ইমতিয়াজ আপনার কাছে, বাজারে সবজির সরবরাহ কেমন এবং কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন বিস্তারিত। সাহাব, একে তো বৈরী আবহাওয়া, যার কারণে কিন্তু আমরা 3 দিন আগেও যখন যুক্ত ছিলাম তখনই কিন্তু আসলে পাইকারি সবজির দামে বলেছিলাম যে 10 টাকা 15 টাকা পর্যন্ত বেড়েছে, এবং আজকে খুচরা বাজারে আমরা এসেছি 20 থেকে 25 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এবং শুক্রবার ছুটির দিন ময়মনসিংহের মেছুয়া বাজার অন্যতম একটি প্রধান বাজার। এখানে ময়মনসিংহের বেশিরভাগ মানুষই কিন্তু বাজার করতে আসেন। এখানে আসার পর যে পরিমাণ সবজি সরবরাহ তার কয়েক গুণ কিন্তু আসলে ক্রেতা সমাগম রয়েছে এবং প্রচুর দাম, 60-70 টাকার নিচে কোনো সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না। যে লাউগুলো গত সপ্তাহেও 40-50 টাকা করে ছিল, সেগুলো 100 টাকা 120 টাকার নিচে কোনো লাউ কিন্তু আসলে এখানে কেউ কিনতে পারছে না। এবং সেই সাথে অন্যান্য যে সবজিগুলো দরদাম যদি আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, শসা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে, বরবটি বিক্রি হচ্ছে এই মাসের সর্বোচ্চ দাম 120 টাকা কেজি। সেই সাথে আমরা ধুন্দল দেখতে পাচ্ছি 80 টাকা করে বিক্রি হচ্ছে, ঝিঙে বিক্রি হচ্ছে 80 থেকে 85-90 টাকার মধ্যে,
ঢ্যাঁড়সের দামটা কিন্তু অত্যাধিক বেড়েছে। ঢ্যাঁড়স কিন্তু 90 টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 45-50 টাকা আকার প্রকার মান ভেদে, এবং সেই সাথে গাজর দেখতে পাচ্ছি আমরা, গাজর বিক্রি হচ্ছে 120 টাকা করে, টমেটো 160 টাকায় বিক্রি হচ্ছে, এবং আমরা শিম দেখতে পাচ্ছি শীতকালীন শিম, উত্তরবঙ্গ থেকে শিমগুলো এসেছে 320 টাকা করে কেজি। এবং যেটা বলতে হয় যে কাঁচামরিচ, এটি 2 দিনের ব্যবধানে 40 টাকা বেড়ে খুচরা 1 কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা করে। সেই সাথে পটল বিক্রি হচ্ছে 90 টাকা কেজি, এবং বেগুন কিন্তু গত 2-3 দিনের ব্যবধানে আরও 20 টাকা বেড়ে 100 টাকা 110 টাকা করে কেজি খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে কাঁকরোল দেখতে পাচ্ছি, কাঁকরোল কিন্তু এটিও 10-15 টাকা বৃদ্ধি পেয়ে 90 টাকা 95 টাকা বিক্রি হচ্ছে। এবং যেটা বলতে হয় যে তারা যেটা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে ময়মনসিংহের যে চরাঞ্চলগুলো রয়েছে, চর নীলক্ষিয়া, চর সিকটা, পরাণগঞ্জ, বোড়রচর সহ বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে যে সবজিগুলো সরবরাহ হতো, বৈরী আবহাওয়ার কারণে অনেক সবজি খেতে আসলে নষ্ট হয়েছে, সরবরাহের ঘাটতি হচ্ছে, যার কারণে যে পরিমাণ চাহিদা থাকা দরকার সেই পরিমাণ তার সরবরাহ কম থাকার কারণে সব ধরনের সবজিতে কিন্তু দাম বেড়েছে। সুতরাং আজকে যারা খুচরা বাজারে সবজি কিনতে আসবেন ময়মনসিংহে, তাদেরকে খুব চড়া দামে আসলে সবজি কিনতে হবে। সব মিলিয়ে এই ছিল সাহাব ময়মনসিংহ থেকে সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। এবারে ইলিশের দরের বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তালহা জুবায়ের। তালহা, আপনার কাছে ফিরতে চাই, ইলিশের বাড়তি দরের কারণ কি এবং এই বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন বিস্তারিত। আসলে ইলিশের যে বাড়তি দাম সেটা কিন্তু বছর ব্যাপী কিন্তু চলে আসছে, অর্থাৎ এই যে 14 বছর সেটাতে কিন্তু শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি জেলেদের জালে কিন্তু যেই পরিমাণে মাছ পাওয়ার তারা আশা করে দিয়ে নদীতে নেমেছে, সেই কিন্তু মাছ সেই পরিমাণে পায়নি। তাছাড়া প্রতি বছর কিন্তু ইলিশের মৌসুমে উপকূলীয় জেলাগুলো থেকে চাঁদপুরের এই বড় স্টেশন মাছঘাটে কিন্তু ট্রলার বোঝাই করে করে ইলিশ কিন্তু নিয়ে আসছেন ব্যবসায়ীরা, কিন্তু এবছর কিন্তু সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। একদম ট্রলার ভর্তি মাছের মাছ ভর্তি ট্রলার কিন্তু আসে না বললেই কিন্তু চলে। এই যে বাজারে সংকট ইলিশের, সেই প্রভাবেই কিন্তু রয়ে গেছে বাজারে ইলিশের প্রভাব কিন্তু এই কারণে কিন্তু পড়ছে, যার কারণে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আসলে যেই পরিমাণে মানুষের চাহিদা রয়েছে মাছের, সেই মাছ না আসার কারণে কিন্তু অনেক ক্রেতাই কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন, এবং বিক্রেতারা বলছে যে অধারাবাহিকতার কারণে কিন্তু মাছের দাম কিন্তু নামছে না। আজকের বাজারে কিন্তু 1 কেজি ওজনের যে মাছটা কিন্তু বিক্রি করা হচ্ছে 2250 থেকে 2300 টাকা দরে। তাছাড়া 700 থেকে 800 গ্রাম 900 গ্রাম ওজনের মাছ কিন্তু 1800 থেকে 2000 টাকা দরে বিক্রি করা হচ্ছে। মাঝারি সাইজের যে ইলিশ রয়েছে 500 থেকে 700 গ্রাম ওজনের, তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1300 থেকে 1400 টাকার মধ্যে। তবে চাঁদপুরের স্থানীয় যে পদ্মা মেঘনা রয়েছে, সেখানকার নদীতে কিন্তু জেলেদের জালে কিন্তু মাছ একদম খুবই অল্প সংখ্যক ধরা পড়ছে বলে কিন্তু জানিয়েছেন জেলেরা, এবং যা বলছেন যে এই ধরা পড়া মাছের মধ্যে কিন্তু অধিকাংশই জাটকা কিংবা তার থেকে কিছুটা বড় সাইজের মাছ কিন্তু পাচ্ছে, অর্থাৎ ছোট সাইজের মাছই কিন্তু জালে আটকাচ্ছে বেশি, যার কারণে কিন্তু আসলে বড় সাইজের যে মাছ, সেই মাছের যোগানও কিন্তু কম। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এসেছেন মাছ কেনার জন্য, কিন্তু মাছের সরবরাহ কম থাকায় কিন্তু তারা কিন্তু বাড়তি দামে কিন্তু কিনতে হচ্ছে বলে কিন্তু জানিয়েছেন ক্রেতারা। তো সবকিছু মিলিয়ে সাহাব, এই ছিল আমাদের চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ সংবাদ। এবারে আন্তর্জাতিক, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলাস্কায় আজ স্থানীয় সময় বেলা 11টায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কার অ্যাঙ্করেজে মার্কিন সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বৈঠকের পর মধ্যাহ্নভোজ শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দুই নেতা। ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে যথেষ্ট আন্তরিক ও উদ্যমী বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। এছাড়াও দুই দেশ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তি করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এদিকে আলাস্কায় যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের আগ মুহূর্তে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতের জম্মু কাশ্মীরের 64টি গ্রামে অল্প সময়ে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 56 জনে। এখনও নিখোঁজ অন্তত 80 জন। জীবিত উদ্ধার 300 জনের মধ্যে গুরুতর আহত অবস্থায় অর্ধশত মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকস্মিক বন্যায় ভেসে গেছে গ্রামের ঘরবাড়ি ও স্থাপনা।
এ সময় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিও পানির তোরে ভেসে যায়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের ৪৪টি এলাকাটি তীর্থযাত্রার রুটের একটি যাত্রাবিরতি স্থান হিসেবে জনপ্রিয়। এখান থেকেই পুণ্যার্থীরা দেবী দুর্গার মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। সম্প্রতি উত্তরাখণ্ডে একইভাবে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় হতাহত হন বেশ কয়েকজন, যা এক সপ্তাহের ব্যবধানে হিমালয় রাজ্যে দ্বিতীয়বারের মতো দুর্যোগ দেখা দিল। রাজশাহীর বামুনশিকরায় একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, নিহতের কারণ ও পরিচয় সম্পর্কে পুলিশ কিছু জানিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সাহাব, রাজশাহীর পবা উপজেলার বামুনশিখর এলাকার উত্তরপাড়ায় একটি বাড়ি থেকে আজকে সকাল 9টার সময় 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই 4 জনের মধ্যে স্বামী, স্ত্রী এবং 2 সন্তান। এর মধ্যে যেই অভিযোগটি এখন পর্যন্ত আমরা নানা মাধ্যমে জানতে পারছি যে তিনি আসলে পেশায় একজন কৃষক ছিলেন এবং এই মৃতদেহ যে ঘর দুটি থেকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। 2 পাতা সেই সুইসাইড নোটে যেটি বলা হয়েছে মূলত মিনারুল নামের যিনি কৃষক তিনি তার স্ত্রী এবং 2 সন্তানকে হত্যা করার পরে তারপরে নিজে আত্মহত্যা করেছে। আমরা একটি ছবি পেয়েছি হাতে, স্টিল ছবি, যেখানে দেখা গেছে যে তিনি ফ্যানে ঝুলন্ত অবস্থায় আছে এবং বাকি যে দেহগুলো সেগুলো বিছানা বা ঘরে আছে। একেবারে কান্নার রোল পড়েছে এখানে, কারণ এই রকম ঘটনা আসলে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে যেই সুইসাইড নোটটি পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে আসলে অত্যন্ত কষ্টে ছিলেন তিনি এবং অভাবে ছিলেন এবং সেই কারণেই ভবিষ্যতে আসলে কি হবে সেটির নিরাপত্তার কথা ভেবে এবং এই সমস্ত কিছু কেউ দেখবে না ভেবে সে তার সন্তানদেরকে আসলে এইরকম একটি ঘটনা ঘটিয়েছে বলে সেখানে উল্লেখ আছে এবং একই সাথে চিঠিতে বলা হয়েছে যে তিনি খানিকটা দেনার দায়েও আছেন এবং এই চিঠিটি এখনো পর্যন্ত যেই ঘরে মৃতদেহ আছে সেখানে ঝুলানো আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু চেষ্টা করছি সেই পথে একটু দেখানোর, যে এই যে ঘরটি দেখা যাচ্ছে এই বদ্ধ ঘরে শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরেকবার। রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে একাত্মতা এনসিপি। বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ, ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা জোরদার, আটক 5। চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু স্বাস্থ্য মন্ত্রণালয়ের, বেঁধে দেওয়া হচ্ছে 260টি ওষুধের দাম। এবং সিলেটের বিভিন্ন স্থানে প্রকাশ্যে বালু উত্তোলন, রক্ষা পাচ্ছে না রাতেরগুল, প্রতিবাদ করলে চলে নির্যাতন। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।